ওয়েলকাম স্টুডেন্ট, জিএনসেট মেন্টর ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো আমাদের আজকে যেটা ক্লাসটা হবে সেটা হচ্ছে যে আসন্ন যে গ্রাম পঞ্চায়েত পরীক্ষা 2026-এর, সেটা কিছুদিনের মধ্যেই আমাদের সেটা হবে, এবং তার সঙ্গে সঙ্গে আইসিডিএস যে পরীক্ষা, এই দুটো পরীক্ষাকে টার্গেট করে আমরা নিয়ে এসেছি নতুন একটা সিরিজ, স্ট্যাটিক জিকে সিরিজ। এবং এখানে আমরা যে প্রশ্ন উত্তরগুলো দেব তার একটা এক্সপ্লেনেশন থাকবে, এবং এই সিরিজটা কিন্তু আমরা এখন চালাতে থাকবো। তোমরা এই সিরিজটাকে যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং প্রতিনিয়ত আমাদের চ্যানেলের দিকে ফলো রাখবে। আমরা সিরিজ বাই সিরিজ কিন্তু আমরা আমাদের এই পরীক্ষার যে প্রস্তুতি সেটা কিন্তু চালিয়ে যাব। আমাদের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি কিন্তু হয়ে থাকে এই চ্যানেলে, সেগুলো তোমরা একটু দেখে নেবে। তো আমি চলে আসছি আমাদের এবার মূল ক্লাসের দিকে। আমাদের এই যে পশ্চিমবঙ্গের যে পঞ্চায়েত ব্যবস্থা বা এই যে পঞ্চায়েত এক্সাম হবে, গ্রাম পঞ্চায়েত এক্সাম এবং আইসিডিএস, এটা আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের কিন্তু এইটা পরীক্ষা। তো সেই আমাদের যে নিজস্ব রাজ্যের যে পরীক্ষা তাকে টার্গেট করে আমাদের এই প্রশ্ন উত্তরগুলো থাকবে। তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, ভারতের দীর্ঘতম ক্যান্টিলিভার ব্রিজ কোনটি? তো এখানে প্রত্যেকটা প্রশ্নের 4টা করে অপশন দেওয়া আছে, যেরকম পরীক্ষায় তোমাদের আসে সেইভাবে দেওয়া আছে। প্রথম রয়েছে ঈশ্বরগুপ্ত ব্রিজ, দ্বিতীয় হাওড়া ব্রিজ বা ব্র্যাকেটে রবীন্দ্র সেতু, তৃতীয় রয়েছে বিদ্যাসাগর সেতু, এবং 4 নম্বর ফারাক্কা ব্রিজ। তো যারা পারবে তারা কিন্তু উত্তর পাশে করতে থাকবে, পরে তোমরা মিলিয়ে নেবে যেটা সঠিক উত্তর। তো দেখা যাক কোনটা সঠিক উত্তর হয়। হ্যাঁ, হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু হচ্ছে আমাদের দীর্ঘতম ক্যান্টিলিভার ব্রিজ। এর এক্সপ্লেনেশন একটা দেওয়া আছে, পাশে আমরা ছবিটা দেখতে পাচ্ছি। হাওড়া ব্রিজ সবাই দেখেছো আশা করি, পশ্চিমবঙ্গের যেহেতু অধিবাসী, হাওড়া ব্রিজ দেখোনি এরকম কেউ হয়তো হবে না এই বয়সে। হাওড়া সেতু ভারতের পশ্চিমবঙ্গের হুগলি নদীর উপর অবস্থিত, মানে ভাগীরথী হুগলি যেটা, বা যেটাকে আমরা গঙ্গা বলে থাকি, কলকাতা এবং হাওড়া শহরের মধ্যে সংযোগকারী সেতুগুলির মধ্যে অন্যতম। তাহলে কলকাতা রয়েছে একদিকে, একদিকে রয়েছে হাওড়া, দুটোর মাঝখানে রয়েছে এই আমাদের হাওড়া ব্রিজ, ঠিক আছে? তো হুগলি সেতু বলা হয়। 1965 সালের 14ই জুন সেতুটির নাম পরিবর্তন করে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রবীন্দ্র সেতু রাখা হয়। সেতু নির্মাণের জন্য যে 23,000 টন ইস্পাত লেগেছিল সেটা কিন্তু টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি বা টিসকো, যেটা জামশেদপুরে অবস্থিত, ঠিক আছে? বেসরকারি সব থেকে বড় কারখানা, এটা একটা ইনফরমেশন, সেটা তারা প্রোভাইড করেছিল, এবং এর মোট দৈর্ঘ্য হচ্ছে 750 মিটার, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলাটি হলো, মানে পশ্চিমবঙ্গে যে অনেকগুলো মেলা হয় তার মধ্যে যেগুলো সমস্ত গুরুত্বপূর্ণ মেলাগুলো দেওয়া আছে, যেমন জয়দেব কেদলি বীরভূম ডিস্ট্রিক্টে যেটা হয়, শান্তিনিকেতন মেলা যেটাও কিন্তু আমাদের বোলপুর শান্তিনিকেতনে হয়ে থাকে, যেটা পৌষ মেলা নামে পরিচিত, আর হচ্ছে গঙ্গাসাগর মেলা এবং বিষ্ণুপুর মেলা। তো দেখা যাক কোনটা রাইট অপশন, ঠিক আছে? তো রাইট অপশন বলছে গঙ্গাসাগর মেলা, যেটা অর্থাৎ সেই পৌষ সংক্রান্তির সময় যেটা হয়ে থাকে গঙ্গাসাগর মেলাটা, ঠিক আছে? এর ইনফরমেশন দেওয়া রয়েছে, গঙ্গাসাগর মেলা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণে সাগর দ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত কপিল মুনির আশ্রমে প্রতি বছর পৌষ সংক্রান্তিতে অনুষ্ঠিত হয়, যেটা বললাম। একটি এটা ধর্মীয় মেলা মেনলি। হুগলি বা যেটা গঙ্গা নদী এবং বঙ্গোপসাগর যেখানে মিলন ঘটেছে সেই স্থানকে বলা হচ্ছে গঙ্গাসাগর, এখানেই এটা অনুষ্ঠিত হয়ে থাকে। এটি একদিকে তীর্থভূমি, আবার অন্যদিকে হচ্ছে মেলাভূমি। এই দুইয়ের মেলবন্ধনে আবদ্ধ গঙ্গাসাগর মেলা। এই দ্বীপটি কলকাতা শহর থেকে 100 কিলোমিটার দূরে অবস্থিত। গঙ্গাসাগর মেলা দ্বিতীয় বৃহত্তম মেলা ভারতবর্ষের কুম্ভ মেলার পর। তোমরা জানো কুম্ভ মেলা, মহাকুম্ভ মেলা যেটা হয়ে গেল, তো সেই মহাকুম্ভ মেলার পরেই কিন্তু এটা গঙ্গাসাগর মেলা, এত এর মানে বিস্তার। এবং গঙ্গাসাগর মেলাতে ইউপি, বিহার এবং অন্যান্য ভারতের অন্যান্য রাজ্য থেকে প্রচুর লোকের সমাগম ঘটে, ঠিক আছে? আর এখানে যে অন্যান্য মেলাগুলো দিয়েছে সেগুলো সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি। আর বিষ্ণুপুর মেলা যেটা, সেটাও কিন্তু ওই 7ই পৌষই কিন্তু হয়ে থাকে, বাঁকুড়ার বিষ্ণুপুর মেলা, ঠিক আছে? এটাও খুব গুরুত্বপূর্ণ, ওই পৌষ মেলা শান্তিনিকেতনের মতনই সেরকম একটা মেলা। নেক্সট, গ্রাম পঞ্চায়েত সদস্য হতে ন্যূনতম কত বছর বয়স লাগে? গ্রাম পঞ্চায়েতের সদস্য হতে গেলে, একজন সদস্য পঞ্চায়েত সদস্য হতে গেলে কত বছর বয়স হতে হয়? তো যে অপশনগুলো রয়েছে কোনটা সঠিক উত্তর, দেখা যায় কোনটা সঠিক উত্তর। না, 21 বছর বয়স, মিনিমাম 21 বছর বয়স হতে হবে গ্রাম পঞ্চায়েতের একজন মেম্বার হতে গেলে। তো আমাদের এখানে কিছু এজের ক্রাইটেরিয়া এখানে আমরা আলোচনা করেছি। প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি এবং গভর্নর এবং রাজ্যপাল হতে গেলে 35 বছর লাগে মিনিমাম, ঠিক আছে? এটা দেখে নেবে তোমরা, ঠিক আছে? এই ছকটাও কিন্তু অনেক সময় আসে। প্রাইম মিনিস্টার হতে গেলে, প্রধানমন্ত্রী হতে গেলে 25 বছর লাগে।
চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী হতে গেলে মিনিমাম 25 বছর, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ এমএলএ বা বিধায়ক হতে 25 বছর লাগে, এবং এমপি বা সাংসদ হতে বা মেম্বার অফ পার্লামেন্ট হতেও কিন্তু এটাও কিন্তু 25 বছর লাগে। তো এইটাও কিন্তু অনেক সময় আসে, ঠিক আছে, এটা তোমরা একটু দেখে নেবে। 4 নম্বর বলেছে বর্তমান পশ্চিমবঙ্গের মোট জেলা পরিষদের সংখ্যা কত। জেলা পরিষদ অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, তারপরে পঞ্চায়েত সমিতি, তারপরে জেলা পরিষদ, এই যে স্ট্রাকচারটা পঞ্চায়েতের যে 3 টায়ার যে পঞ্চায়েত সিস্টেম, ঠিক আছে, এটা কিন্তু আমাদের জানতে হবে। তো পশ্চিমবঙ্গে বর্তমানে কতগুলো আছে জেলা পরিষদ? সঠিক উত্তর হচ্ছে 20টি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠা করেন কে? স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা কে করেন? অপশনে রয়েছে বিদ্যাসাগর, রামমোহন, ডিরোজিও এবং উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো সঠিক উত্তর কোনটা দেখে নিই আমরা এবার। রামমোহন, অর্থাৎ যিনি রাজা রামমোহন নামে পরিচিত, সেই রামমোহন, ঠিক আছে। তো রাজা রামমোহন রায় 22শে মে 1772 থেকে 27শে সেপ্টেম্বর 1833 পর্যন্ত, ওনার এটা লাইফ পিরিয়ড আর কি, ঠিক আছে, ওনার যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়কাল, ছিলেন একজন ভারতীয় সমাজ সংস্কারক। তিনি ব্রহ্মসভার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। মুঘল সম্রাট দ্বিতীয় আকবর শাহ তাকে রাজা উপাধি দিয়েছিলেন, অর্থাৎ রাজা রামমোহন রায় আমরা বলে থাকি। তিনি সতীদাহ প্রথা এবং বাল্যবিবাহ বাতিলের প্রচেষ্টার জন্য পরিচিত ছিলেন, ঠিক আছে। তার বাল্যবিবাহটাকেও উনি বাতিল করার চেষ্টা করেছিলেন, এবং সব থেকে ওনার বড় কাজ যেটা, সেটা হচ্ছে সতীদাহ প্রথা। সতীদাহ যেটা আমাদের ভারতবর্ষে একটা নিষ্ঠুর প্রথা ছিল, সেটাকে উনি বাতিল করার চেষ্টা করেছেন, এবং অনেক আইন কানুন উনি নিয়ে এসেছিলেন। অনেক ইতিহাসবিদ রামমোহন রায়কে ভারতীয় রেনেসাঁসের জনক বলা হয়। রেনেসাঁস মানে হচ্ছে কি, রেনেসাঁস কথার অর্থ হচ্ছে নবজাগরণ, ভারতীয় নবজাগরণের জনক বলা হয়, ঠিক আছে, মনে করা হয়। তাহলে ভারতীয় এরকম প্রশ্ন তো আসতে পারে যে ভারতীয় রেনেসাঁসের জনক কাকে বলা হয়? তাহলে রাজা রামমোহন রায়কে, ঠিক আছে। আর এই প্রসঙ্গে আর একটা গুরুত্বপূর্ণ আসছে, যেমন আমাদের এখানে ডিরোজিও কথাটা চলে এসেছে। হেনরি লুই ডিরোজিও, উনি ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ বলে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বা একটা সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন, তার নাম হচ্ছে নব্যবঙ্গ। আর বিদ্যাসাগরটা আমরা জানি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উনি ওই বিধবা বিবাহ প্রচলন করার ক্ষেত্রে ওনার নাম রয়েছে, এবং অন্যান্য অনেক দিকে ওনার পারদর্শিতা রয়েছে। শিবাজির অভিষেক সম্পন্ন হয়েছিল কোথায়? শিবাজি, তো শিবাজির অভিষেক কোথায় সম্পন্ন হয়েছিল? কয়েকটা জায়গার নাম দিয়েছে, বেশিরভাগই গোলকোন্ডা, এগুলো সব দুর্গ। তো কোথায় হয়েছিল? সেটা হচ্ছে রায়গড় দুর্গে, ঠিক আছে, রায়গড় নামক স্থানে তো শিবাজির অভিষেক সম্পন্ন হয়েছিল। 1774 সালের 6ই জুন রায়গড় দুর্গে মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছত্রপতি শিবাজির রাজ্যাভিষেক সম্পন্ন হয়। পণ্ডিত গাগা ভট্ট বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে তাকে ছত্রপতি বা স্বাধীন সম্রাট হিসাবে মুকুট পরান। ছত্রপতি কথার অর্থ হচ্ছে তাহলে স্বাধীন সম্রাট, ঠিক আছে, এটা কিন্তু জানা থাকলো, ঠিক আছে। আর ছত্রপতি, যখন শিবাজির নাম বলি আমরা, তখন ছত্রপতি শিবাজি এই কথাটা আমরা বলি, তার একটা উপাধি এটা, ঠিক আছে। তিনি হিন্দু স্বরাজ্য প্রতিষ্ঠার প্রতীক ছিলেন, অর্থাৎ হিন্দবী স্বরাজ্য প্রতিষ্ঠার উনি প্রতীক ছিলেন। তো যত হিন্দু রাজা ছিলেন অতীতে, তার মধ্যে কিন্তু ছত্রপতি শিবাজি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একজন, এবং ইতিহাসের একটা অন্যতম অধ্যায় বলা যেতে পারে। ভারতীয় নবীনতম হাইকোর্ট, একদম লেটেস্ট হাইকোর্ট, যেটা একদম নিউলি ফর্মড হাইকোর্ট কোনটা বা কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট। আন্ধ্রা হাইকোর্ট যেটা অন্ধ্রপ্রদেশে, সেটা। তো ভারতের নবীনতম বা সর্বকনিষ্ঠ হাইকোর্ট হচ্ছে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট। এটি 1919 সালের 1 জানুয়ারি অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে প্রতিষ্ঠা হয়। অর্থাৎ যে অন্ধ্রপ্রদেশের এবং তেলেঙ্গানা যে দুটো ভাগ হয়ে গেল, তারপরে পরে কিন্তু এই অন্ধ্রপ্রদেশের, তো এটা যেটা অমরাবতীতে, সেটা এটা প্রতিষ্ঠা করা হলো, ঠিক আছে। ভারতের সব থেকে পুরনো হাইকোর্ট রয়েছে আমাদের মহানগরী, অর্থাৎ আমাদের যে কলকাতা। ব্রিটিশ শাসনকালে 1861 সালের হাইকোর্ট আইন অনুযায়ী ফোর্ট উইলিয়ামে কলকাতা উচ্চ আদালত তৈরি হয়েছিল 1962 সালের 1 জুলাই, ঠিক আছে। অর্থাৎ আমাদের কিন্তু যে কলকাতা হাইকোর্ট যেটা, সেটা কিন্তু একদম ওল্ডেস্ট ভারতের, ঠিক আছে। ভারতের আবার সবথেকে পুরনো কিন্তু কলকাতা হাইকোর্ট। এটা আমাদের জানা উচিত যে কোন আমাদের কলকাতা হাইকোর্ট কি, মানে তার প্রতিষ্ঠা কোন সালে হয়েছিল বা কি ব্যাপার, ঠিক আছে। সংবিধানের নির্দেশমূলক নীতি কোন ধারায় পঞ্চায়েতে উল্লেখ আছে? তো কোনটা সঠিক উত্তর দেখা যাক। 40 নম্বর ধারায়, 40 নম্বর ধারায় উল্লেখ আছে।
ভারতের সংবিধানে 38 নম্বর ধারাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ভারতের রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বা ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসির একটি অংশ। বিভিন্ন ধারাগুলো যেগুলো বলা আছে তার একটা এক্সপ্লেনেশন। 38 নম্বরটা হচ্ছে স্টেট প্রিন্সিপাল। ওকে, আচ্ছা, ভারতীয় সংবিধানের 40 নম্বর ধারা আর্টিকেল 40 মূলত গ্রাম পঞ্চায়েত গঠন এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিয়ে আলোচনা করা হয়, এটা ডিসেন্ট্রালাইজেশনের ব্যাপারটা। এবং এটি ভারতের রাষ্ট্র পরিচালনার নির্দেশক নীতি বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ডিপিএসপি এর একটি গুরুত্বপূর্ণ অংশ। ভারতের সংবিধানের 50 নম্বর ধারাটাও গুরুত্বপূর্ণ। এই ধারায় স্পষ্টভাবে বলা আছে যে রাজ্যকে অবশ্যই বিচার বিভাগে বা জুডিশিয়ারি যেটা রয়েছে শাসন বিভাগ বা কার্যনির্বাহী বিভাগ থেকে আলাদা করতে হবে। এর মূল লক্ষ্য হলো দেশে একটি স্বাধীন বিচার ব্যবস্থা গড়ে তোলা, অর্থাৎ রাজ্য রাজ্যের মতো চলবে, বিচার ব্যবস্থা বিচারের মতো চলবে। ঠিক আছে, এটা মেন। ঠিক আছে, তাকে কিন্তু আলাদা করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। রিজার্ভ ব্যাংকের গভর্নর কার দ্বারা নিযুক্ত হন? রিজার্ভ ব্যাংকের যে গভর্নর, ঠিক আছে, রিজার্ভ ব্যাংক আমরা জানি যে সব থেকে অন্যান্য ব্যাংকগুলোর একটা নোডাল ব্যাংক, অন্যান্য ব্যাংকগুলো কিন্তু রিজার্ভ ব্যাংকের আন্ডারই থাকে, তো তার গভর্নর কার দ্বারা নিযুক্ত হয়? ঠিক আছে, তো রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী না কেন্দ্রীয় অর্থমন্ত্রী? দেখা যাক কোনটা উত্তর। সঠিক উত্তর হচ্ছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বর্তমান যে গভর্নর তার ছবিটা এখানে দেওয়া আছে, কিছু ইনফরমেশন আমরা এখানে পেয়ে যাব। বর্তমান গভর্নর হলেন সঞ্জয় মালহোত্র। 25তম গভর্নর ছিলেন শক্তিকান্ত দাস। 24তম গভর্নর ছিলেন ডক্টর উর্জিত প্যাটেল। 23তম গভর্নর ছিলেন ডক্টর রঘুরাম রাজন। 15তম গভর্নর ছিলেন ডক্টর মনমোহন সিং, ডক্টর মনমোহন সিং। ঠিক আছে, আমরা জানি বিখ্যাত যে আমাদের ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ফাইন্যান্স মিনিস্টার অলসো। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট, খুব একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। এবং প্রথম গভর্নর ছিলেন আসবোর্ন স্মিথ। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে প্রথম গভর্নরটা আসে অনেক সময় প্রশ্ন, তো এগুলো আমরা কিন্তু মনে রাখবো। ঠিক আছে, এবং প্র্যাকটিস করব আমরা, এগুলো কিন্তু বারবার দেখবো, আমরা নোট করে রাখবো। রাস্তার ধারে হলুদ বাটিতে যে গ্যাসটি থাকে, রাস্তার ধারে যে অনেক সময় বাটিগুলো থাকে সেখানে হলুদ যে ইয়েলো যে কালারের, যেটা কোন গ্যাসটা থাকে? নিয়ন, সোডিয়াম, আর্গন না জেনন? হুইচ ইজ রাইট অ্যান্সার? সোডিয়াম। কোনটা থাকে না? সোডিয়াম থাকে। নেক্সট প্রশ্ন, সালোক সংশ্লেষ করতে পারে এমন একটি প্রাণীর নাম। সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী, আমরা জানি সালোক সংশ্লেষ একটা প্রক্রিয়া যেটা হচ্ছে উদ্ভিদ আর মেনলি করে, কিন্তু কোন একটা প্রাণী সেটা বা কে বা কোনটা, সেটা আমাদেরকে কিন্তু আসতে পারে। এই ধরনের প্রশ্নগুলি বেশি আসে। আমরা তো জানি উদ্ভিদরা করে, তাহলে প্রাণী যে করতে পারে সে এক্সেপশনাল কেসগুলো কিন্তু আছে। ঠিক আছে, কোনটা দেখা যাক? রাইট উত্তর, রাইট উত্তর বলছে ইউগ্লিনা। কাম টু দ্য পয়েন্ট অফ এক্সপ্লানেশন। ইউগ্লিনা হলো এক ধরনের এককোষী অণুজীব। এটি উদ্ভিদ এবং প্রাণী উভয়ের বৈশিষ্ট্য বহন করে, অর্থাৎ এর মধ্যে উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য আছে, প্রাণীর কিছু বৈশিষ্ট্য আছে। এদের শরীরে ক্লোরোপ্লাস্ট থাকে এবং যেটা সালোক সংশ্লেষ করতে সক্ষম হয়, কারণ এটা সবুজ বর্ণের হয়। আবার প্রাণীর মতো ফ্লাজেলা দিয়ে এরা সাঁতার কাটতে পারে। ঠিক আছে, বিজ্ঞানী কার্ল লিনিয়াস 1758 সালে এদের আবিষ্কার করেছিলেন। তাহলে ইউগ্লিনা আবিষ্কার করে করেছিলেন, সেটা আমরা দেখতে পেলাম। এই প্রসঙ্গে আমি একটা কথা বলে দিই, শুধু ইউগ্লিনা নয়, ক্রাইসামেবা বলে একটা প্রাণী আছে, তারাও কিন্তু করে থাকে। ঠিক আছে, সালোক সংশ্লেষ ইউগ্লিনা এবং ক্রাইসামেবা। ঠিক আছে, ক্রাইসামেবা এই দুজনেই করে থাকে। দক্ষিণ ভারতে ম্যানচেস্টার কাকে বলা হয়? তাহলে ম্যানচেস্টার দক্ষিণ ভারতের, অর্থাৎ সাউথের ম্যানচেস্টার। ম্যানচেস্টার আমরা জানি ইংল্যান্ডের যে ম্যানচেস্টার এবং ল্যাঙ্কাশায়ার শহর আছে, যেখানে প্রচুর পরিমাণে কার্পাস কল বা এই জুট, তাদের যে কটন মিলস সেগুলো গড়ে উঠেছিল এক সময়, এবং তাকে কেন্দ্র করে এই ম্যানচেস্টার নামটা কিন্তু ফেমাস। ঠিক আছে, তো কাকে বলা হয় ইন কেস অফ সাউথ ইন্ডিয়া? কোয়েম্বাটুরকে বলা হচ্ছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। তো বিশাল বস্ত্র শিল্প বা টেক্সটাইল কারখানার জন্য এই শহরটি বিখ্যাত। ইংল্যান্ডের ম্যানচেস্টার শহর যেমন সুতি কাপড়ের জন্য বিখ্যাত, যেটা বললাম আগে, ঠিক কোয়েম্বাটুরও তেমনি ভারতের তুলো উৎপাদনে এবং সুতো তৈরির জন্য একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র ইন কেস অফ সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারতের ক্ষেত্রে। তো এক্ষেত্রে আমরা আরো কিছু ইনফরমেশন জানবো, যেটা হচ্ছে যে ব্যাঙ্গালোর যেগুলো রয়েছে অপশনগুলো, সেগুলো হচ্ছে যে ব্যাঙ্গালোরকে কি বলা হয়, বা বেঙ্গালুরু বলছে এখন, সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া এবং দ্য সিটি গার্ডেন সিটি অফ ইন্ডিয়া। মাদুরাই সিটি অফ টেম্পলস বা মন্দিরের শহর, কেন সাউথ ইন্ডিয়া প্রচুর টেম্পল এখানে রয়েছে। এবং এখানে রয়েছে সিটি দ্যাট নেভার স্লিপস, বলছে যে শহর কখনো ঘুমায় না, মানে সারা রাত নাকি জেগে থাকে। ঠিক আছে, এরকম একটা শহর। এবং চেন্নাই, এবং দক্ষিণ ভারতের প্রবেশদ্বার বলা হচ্ছে, এবং ভারতের ডেট্রয়েট বলা হচ্ছে, এবং এটাও মন্দিরের শহর বলা হচ্ছে, চেন্নাই। ঠিক আছে, অর্থাৎ তামিলনাড়ুর রাজধানী হচ্ছে চেন্নাই। তো
আমরা এই যে ম্যানচেস্টার প্রসঙ্গ যেহেতু এলো, আমি আরো কয়েকটা বলে দিই। সেটা হচ্ছে যে তাহলে পশ্চিম ভারতের ম্যানচেস্টার বা ভারতের অরিজিনাল ম্যানচেস্টার কোনটা, যেটা ভারতের ম্যানচেস্টার বলে পরিচিত বা পশ্চিম ভারতের ম্যানচেস্টার বলতে পারি, সেটা হচ্ছে আহমেদাবাদ। এটা মনে রাখবে, আহমেদাবাদ। ঠিক সেইভাবে উত্তর ভারতের ম্যানচেস্টার, উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে। কাকে বলা হয়? কানপুর। ঠিক আছে, তো এগুলো কিন্তু একটু মনে রাখবে। ঠিক আছে। কৃষ্ণ মৃত্তিকা অপর নাম কি? কৃষ্ণ মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা মানে হচ্ছে কালো মাটি। ঠিক আছে, তো কৃষ্ণ মৃত্তিকা কি বলা হয়? রেগুর। কৃষ্ণ মৃত্তিকা অপর নাম হচ্ছে রেগুর। তো কৃষ্ণ মৃত্তিকা এই প্রসঙ্গে বলি রাখি, এই রেগুর হচ্ছে এমন একটা মাটি, কৃষ্ণ মৃত্তিকা আরেকটা নাম আছে। তাহলে কৃষ্ণ মৃত্তিকা, রেগুর বা একে বলা হচ্ছে কার্পাস মৃত্তিকা বা কটন সয়েল। কেন বলা হয়? এতে প্রচুর পরিমাণে কার্পাস উৎপন্ন হয়, সেই জন্য আর একটা নাম হচ্ছে কার্পাস মৃত্তিকাও। ঠিক আছে, অর্থাৎ দাক্ষিণাত্যের যে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, ডেকান ট্রাপের যে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল যেখানে রয়েছে কৃষ্ণ মৃত্তিকা, সেখানে কিন্তু এই কটনের চাষটা প্রচুর ফেমাস। ঠিক আছে, এবং হয় প্রচুর পরিমাণে। তো এইগুলো রিলেটেড ইনফরমেশন মনে রাখতে হবে। ভারতের সব থেকে পরিষ্কার শহর কোনটি? একদম খুব সুন্দর চকচকে চকচকে একটা শহর, পরিষ্কার পরিচ্ছন্ন। সেটা কোনটা? উত্তরগুলো যেগুলো রয়েছে, বেঙ্গালোর, শিলং, ভোপাল এবং ইন্দোর। হুইচ ওয়ান? দ্য রাইট অ্যান্সার ইজ ইন্দোর। ইন্দোর। ইন্দোরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু আনফর্চুনেটলি একসময় খুব খারাপ ছিল। ভারতের সব থেকে পরিষ্কার শহর হলো মধ্যপ্রদেশে ইন্দোর। এটি টানা 8 বছর এই শিরোপা পাচ্ছে। ঠিক আছে, পরিষ্কারের দিক থেকে। আগে কিন্তু এটা খুব নোংরা শহর ছিল, যেটা বলছিলাম। এবং 2016 সালের পর স্থানীয় প্রশাসন এবং নাগরিকদের মিলিত প্রচেষ্টায় এর রূপ বদলাতে থাকে। অর্থাৎ মানুষের যদি নিজস্ব ইচ্ছা না থাকে, তাহলে আমি যদি ভাবি যে নোংরা করে রাখবো, তাহলে নোংরা হবে। প্রশাসন এবং নাগরিক যারা, ওখানকার অধিবাসী যারা, তারা কিন্তু চেষ্টা করলে যে না, শহরটাকে বদলে ফেলতে হবে। তাই তারা কিন্তু এখনো এটাকে পরিষ্কার করে দিয়েছে। ইনডোর শহরটি আবর্জনা সংগ্রহ এবং তা থেকে সার তৈরির মাধ্যমে এখানে সাফল্য অর্জন করেছে। অর্থাৎ যেটা যে ওয়েস্ট মেটেরিয়াল, যেগুলো গার্বেজ যেগুলো থাকে, সেগুলো হচ্ছে সেই গার্বেজ প্লান্ট যেগুলো রয়েছে, সেখানে কিন্তু ওয়েস্ট ম্যানেজমেন্ট করা হচ্ছে এখানে। ঠিক আছে, অর্থাৎ জৈব যেটা পরিচালনা, ঠিক আছে, বলা যেতে পারে ওয়েস্ট ম্যানেজমেন্ট। আর শিলং আমরা জানি, শিলং খুব ফেমাস। শিলং হচ্ছে আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়া একটা গুরুত্বপূর্ণ। এখানে শ্রীলঙ্কাতেও বলা হচ্ছে যে একটা বৃষ্টির ছায়া অঞ্চল। শিলং হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চল, মেঘালয়ের রাজধানী শিলং। ঠিক আছে, এটা কিন্তু অনেক সময় প্রশ্ন আসে। আচ্ছা, নর্মদা বাঁচাও আন্দোলনের মুখ কে ছিল বা কে ছিলেন? নর্মদা বাঁচাও আন্দোলনের মুখ ছিলেন কোনটা? রাইট আনসার আমরা দেখিনি এবার। মেধা পাটাকার। মেধা পাটাকার ছিলেন এই আন্দোলনের মুখ। তো নর্মদা নদীর উপর বড় বাঁধ বানানোর প্রতিবাদে 1885 সালে এটি শুরু হয়েছিল এই আন্দোলনটা। কারণ বাঁধ বানালে কি হলে প্রচুর ফরেস্ট এরিয়া কেটে ফেলা হচ্ছিল, সেটাকে প্রতিরোধ করার জন্য এই মেধা পাটাকার আন্দোলনটা শুরু করেছিলেন। ঠিক আছে, পরিবেশের উপরে, এটা পরিবেশবাদী একটা আন্দোলন, যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয়। আর সুন্দরলাল বহুগুণা ভারতের বিখ্যাত চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। ঠিক আছে, চিপকো আন্দোলন আমরা জানি সেই গাড়োয়াল হিমালয়ে হয়েছিল। এটা অর্থাৎ গাছগুলোকে ধরে ফেলা হচ্ছিল যাতে মানে অসাধু ব্যবসায়ীরা বা তারা যাতে গাছ না কাটে। ঠিক আছে, তার জন্য মহিলারা এগুলোকে গাছগুলোকে ধরে ফেলেছিল। আর নানা পাটেকর মূলত ছিলেন একজন অভিনেতা, কিন্তু তিনি কৃষক এবং জল সংরক্ষণ আন্দোলনের সঙ্গে কিন্তু যুক্ত একটা নাম। ঠিক আছে, ভীমসেন জ্যোতি কিসের সঙ্গে যুক্ত ছিলেন, মানে কোন ঘরানার সঙ্গে যুক্ত ছিল? গজল, ভজন, খেয়াল না কাওয়ালি? তো হচ্ছে খেয়াল। ভীমসেন যোশী একজন খেয়াল গায়ক। পন্ডিত ভীমসেন যোশী, ওনার লাইফ স্প্যানটা আমরা দেখিনি। 4 ফেব্রুয়ারি 1922 থেকে 24 জানুয়ারি 2011 সাল পর্যন্ত জীবিত ছিলেন। তিনি ছিলেন ভারতীয় হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের এক কিংবদন্তি কণ্ঠশিল্পী। তিনি 2009 সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারত রত্ন উনি লাভ করেছিলেন। অর্থাৎ ভীমসেন যোশী কিন্তু ভারত রত্ন, এটা আমাদের মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ। ভারতের প্রথম তথ্যপ্রযুক্তি পার্ক কোনটি? অর্থাৎ যে আইটি পার্ক, তথ্যপ্রযুক্তি পার্ক মানে হচ্ছে ইনফরমেশন টেকনোলজি পার্ক, কোথায়, কোন জায়গায় গড়ে উঠেছে? আজকে এই নামটা খুব ফেমাস, কিন্তু প্রথম কোনটা কোথায় গড়ে উঠেছিল? তো তিরুবনন্তপুরম প্রথম অপশনটা হচ্ছে আমাদের উত্তর। এবার দেখে নেবো আমরা, ভারতের প্রথম তথ্যপ্রযুক্তি বা আইটি পার্কটি হলো কেরালার তিরুবনন্তপুরমে অবস্থিত টেকনো পার্ক, এটির নাম। এটি 1990 সালে প্রতিষ্ঠা হয়েছিল, অনেকদিন আগে। এটি শুধু ভারতের নয়, বরং এশিয়ার অন্যতম বৃহৎ একটি পরিবেশ বান্ধব প্রযুক্তি পার্ক বা টেকনো পার্ক, অর্থাৎ ইকো ফ্রেন্ডলি, সম্পূর্ণ ইকো ফ্রেন্ডলি। এটা বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামটি কোথায় অবস্থিত? কোন জায়গাতে বিশ্বের সব থেকে বড় স্টেডিয়াম অবস্থিত রয়েছে সেটা দেখে নিই।
বিদেশ এবং ভারতের দুটো অপশনই রয়েছে এখানে। তো আহমেদাবাদে এটি অবস্থিত। ইনফরমেশন রয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে অবস্থিত নরেন্দ্র মোদী স্টেডিয়াম এটার নাম। পূর্বে এটি মতিলা স্টেডিয়াম নামে পরিচিত ছিল। 1,32,000 দর্শক এখানে বসতে পারে একসঙ্গে, মানে ধারণ ক্ষমতা এটা। 2021 সালে ফেব্রুয়ারি মাসে স্টেডিয়ামটির নতুন নামকরণ করা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম অনুসারে। ঠিক আছে, তো গুরুত্বপূর্ণ এটা তথ্য, এটা মনে রাখতে হবে কোন স্টেডিয়াম বা কোথায় অবস্থিত হচ্ছে আহমেদাবাদে। মেলবোর্ন হচ্ছে অস্ট্রেলিয়ার বিখ্যাত একটা ক্রিকেট গ্রাউন্ড, বিশ্বের অন্যতম বৃহৎ এবং ঐতিহাসিক স্টেডিয়াম। বহু খেলার সাক্ষী এটা এই স্টেডিয়ামটা বহন করেছে এবং এটি 1853 সালে প্রতিষ্ঠা হয়েছে। ঠিক আছে, মেলবোর্ন স্টেডিয়াম, অস্ট্রেলিয়া। কলকাতা বিখ্যাত স্টেডিয়ামটা হচ্ছে, দুটো বিখ্যাত স্টেডিয়াম রয়েছে, ইডেন গার্ডেন্স এটা ক্রিকেটের জন্য এবং সল্টলেক স্টেডিয়াম। ঠিক আছে, তো আরেকটা ইনফরমেশন যে এই যে আহমেদাবাদ যে নরেন্দ্র মোদী স্টেডিয়াম এটার আগে পর্যন্ত কিন্তু এই কলকাতা স্টেডিয়ামটাই কিন্তু সব থেকে বড় ছিল ভারতের। ঠিক আছে, ইডেন গার্ডেন্সটা সব থেকে বড় ছিল ভারতের। ব্রিজ শব্দটি কোন খেলার সাথে যুক্ত? দেখা যাক কোনটা উত্তর। কুস্তির সঙ্গে ব্রিজ খেলাতে যুক্ত। এবং একটা খেলার সঙ্গে যে বিভিন্ন নামগুলো, যেমন ক্রিকেট, ফুটবল, হকি, ব্যাডমিন্টন, বিভিন্ন সব আছে, বাস্কেটবল, সেগুলো কিন্তু এই কয়েকটা নাম কিন্তু তোমরা ফেমাস, এগুলো পড়ে রাখবে, এগুলো কিন্তু আসে প্রশ্ন, তোমরা একটা লিস্ট করে নেবে, ওটা দেখে নেবে। SMS এর আবিষ্কারক হলেন কে? SMS এর আবিষ্কারক হলেন, তার নামগুলো বিভিন্ন নাম এখানে দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর দেখা যাক। প্রথম অপশন মার্টি ম্যাককোলেন, তার ছবি এখানে দেখতে পাচ্ছি আমরা। তাহলে SMS শর্ট মেসেজ সার্ভিস এর ফুল ফর্ম। ঠিক আছে, জন মুর সম্পর্কে বলা আছে এখানে। তাহলে ইন্টারনেট অফ থিংস সিকিউরিটি ফাউন্ডেশন, IoT সিকিউরিটি ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা ছিলেন উনি। বিল গেটস, তিনি মাইক্রোসফট কর্পোরেশনের সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। ঠিক আছে, এই যে বিভিন্ন এগুলো দেওয়া রয়েছে, বিভিন্ন নামগুলো, তাদের একটা এক্সপ্লেনেশন দিয়েছে। এটা ছাড়া তো অন্য প্রশ্ন আসতে পারে, সেই জন্য জেনে রাখার জন্য। এবং অ্যালান টিউরিং, উনি ছিলেন আধুনিক কম্পিউটার বিজ্ঞান এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, যে AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক বা প্রতিষ্ঠাতা। খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, AI আজকে চলছে চারিদিকে, আমরা দেখতে পাচ্ছি। তো এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, অ্যালান টিউরিং, ভেরি ইম্পর্টেন্ট। বক্রেশ্বর নদীটি কার শাখা নদী? বক্রেশ্বর নদী কার শাখা নদী? বক্রেশ্বর নদীটি হচ্ছে ময়ূরাক্ষীর একটি শাখা। ঠিক আছে, তো আমরা ইনফরমেশনগুলো দেখি। অজয় নদী হলো ভাগীরথী হুগলি নদীর একটি উপনদী। উৎপত্তি হয়েছে ঝাড়খণ্ডের দেওঘরের কাছে, দৈর্ঘ্য প্রায় 288 কিলোমিটার। নেক্সট হচ্ছে ময়ূরাক্ষী নদীটি মূলত ঝাড়খণ্ডের ত্রিকুট পাহাড় থেকে, অর্থাৎ দেওঘরের নিকট যে ত্রিকুট পাহাড়, সেখান থেকে উৎপন্ন হয়েছে। এটি হুগলি বা ভাগীরথী হুগলি নদীর একটি অন্যতম উপনদী। দামোদর নদীটি হলো গঙ্গার একটি উপনদী। দামোদর ঝাড়খণ্ডের খামারপাট পাহাড় থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে কলকাতার কাছে হুগলির সাথে মিলিত হয়েছে। আর কোপাই হলো, এটি শাল নদী বা শালী নদীও বলা হয়। ঠিক আছে, প্রচুর শাল গাছের জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছে এটা। এটি বীরভূম জেলা শান্তিনিকেতন এবং বোলপুরের মতো শহরের উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং অবশেষে এটি বক্রেশ্বর নদীর সঙ্গে মিলিত হয়ে ময়ূরাক্ষী নদী প্রণালীর সঙ্গে যুক্ত হয়েছে। অর্থাৎ ময়ূরাক্ষীর যে রিভার সিস্টেম, তার সঙ্গে এটা চলে গেছে। ঠিক আছে, বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? বেটন কাপ হকির সঙ্গে বেটন কাপ খেলাটির সঙ্গে এটি যুক্ত। আচ্ছা, পঞ্চায়েত সমিতির সর্বোচ্চ কার্যনির্বাহী আধিকারিক কে? পঞ্চায়েত সমিতির এটা হচ্ছে BDO, অর্থাৎ আমরা ফুল ফর্ম গুলো দেখে নিই। DM হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, SDO হচ্ছে সাব ডিভিশনাল অফিসার, BDO ব্লক ডেভেলপমেন্ট অফিসার, আর ADO হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডেভেলপমেন্ট অফিসার। অর্থাৎ যেটা বা ADO মানে এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার থেকে ওনাকেই অ্যাসিস্ট্যান্ট ডেভেলপমেন্ট অফিসার বলা হয়। ঠিক আছে, নামটা বর্তমানে এরকম এসে গেছে। প্রধানমন্ত্রী কৃষি বিকাশ যোজনার সূচনা কত সালে হয়েছিল? কোন সালে প্রধানমন্ত্রী কৃষি বিকাশ যোজনা? ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো 2015 সালে এটা হয়েছিল। 2015 সালে এই যোজনাটা উনি সূচনা করেছিলেন। 2016 সালে কি হয়েছিল না, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। ঠিক আছে, সেটা সূচনা হয়েছিল, PM-UV। ঠিক আছে, নেক্সট হচ্ছে 2017 সালে যেটা হয়েছিল, প্রধানমন্ত্রী সহজ বিজলি হর ঘর যোজনা, সহজ বিজলি, PM-VUY। ওকে, সরি, আগে ইউআই, PM-UY বলছি, PM-UY এটা। ঠিক আছে, আমি আরেকবার বলে দিলাম, PM-UY এটা সংক্ষিপ্ত ফর্ম। ঠিক আছে, নেক্সট হচ্ছে 2018 সালে প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সংরক্ষণ অভিযান, PM
AASH অর্থাৎ কৃষকদের ফসলের সঠিক দাম দেওয়ার জন্য যেটা চালু করা হয়েছিল, যাতে কৃষকরা সঠিক দাম পায়, তারা যাতে থার্ড পার্টির কাছে বা দালালের মাধ্যমে ঠকে যাতে না যায় তার জন্য। তো এই প্রসঙ্গে আমি আরেকটা এই যোজনা প্রসঙ্গে আরেকটা বলে দিই, সেটা হচ্ছে যে PM কিষাণ যোজনা, যেটা কিন্তু চালু হয়েছে 2019 সালে। এটা মনে রাখবে কিন্তু, PM কিষাণ খুব গুরুত্বপূর্ণ, এখন এটা নিয়ে খুব চলছে। PM কিষাণ যোজনা 2019 সালে এটা চালু হয়েছিল। সর্বশেষ প্রশ্ন, বন্দিপুর ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত? বন্দিপুর ন্যাশনাল পার্কটি কর্ণাটকে অবস্থিত। ঠিক আছে, কিছু ইনফরমেশন আছে। 1973 সালে এটি প্রজেক্ট টাইগারের অধীনে বাঘ সংরক্ষণ হিসাবে স্বীকৃতি পায়। বর্তমানে এটি 874 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত। এটি নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের একটি প্রধান অংশ। উড়িষ্যাতে রয়েছে সিমলিপাল জাতীয় উদ্যান এবং ভিতরকণিকা জাতীয় উদ্যান। কোন কোন রাজ্যে যেগুলো রয়েছে এগুলো অপশনগুলো একটু এক্সপ্লেনেশন করা হচ্ছে এখানে। আসামে রয়েছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান এবং মানস জাতীয় উদ্যান, আর বিহারে রয়েছে বাল্মীকি জাতীয় উদ্যান। তো এই ছিল আজকে আমাদের গুরুত্বপূর্ণ সমস্ত সব আলোচনা এবং স্ট্র্যাটেজিকের একটা গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের হয়ে গেল। এটা তোমরা ফলো করতে থাকবে এবং জেএনসেন মেন্টরের যে আমাদের যে চ্যানেল রয়েছে সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের যে এই চ্যানেলের যে সঠিক সময় এটা পাওয়ার জন্য তোমরা বেল আইকনটিকে হিট করে রাখবে, যাতে গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের কাছে নোটিফিকেশন সঙ্গে সঙ্গে চলে আসে। চ্যানেলটিকে তোমরা প্রচুর পরিমাণে লাইক, শেয়ার এবং লাইক করো এবং কমেন্ট করো এবং শেয়ার করে দাও বন্ধু বান্ধব সকলের মধ্যে, জানিয়ে দাও ইনফরমেশন। তোমাদের আরো আজকে ক্লাসটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাও। তোমাদের আরো কিছু ক্লাস লাগলে সে কথাও তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। তো আমাদের সঙ্গে যুক্ত থাকো, তোমাদের উপকারী হবে বলে মনে হয়। আর জেএনসেন মেন্টরের যে আমাদের যে ফেসবুক প্ল্যাটফর্ম রয়েছে তার সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাবে, সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে, তথ্য তোমরা পেয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকে ক্লাস। সকলে ভালোভাবে প্রস্তুতি নিতে থাকো, লক্ষ্য রাখো পরবর্তী আমাদের ক্লাসের দিকে কি ক্লাস আসতে চলেছে, সেটা সারপ্রাইজ থাকুক, পরবর্তী ক্ষেত্রে সেটা তোমরা জানতে পারবে। তো আমাদের এইখানেই আমাদের আজকে ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ।